ঝুম বৃষ্টি হচ্ছে, রাত এখনো গভীর হয়নি। 4 বন্ধু দিল্লি থেকে মঙ্গলপুর যাওয়ার জন্য স্টেশনে এসেছে। স্টেশন মাস্টার জানায় বৃষ্টির কারণে ট্রেন আসতে দেরি হবে। কি আর করার, অপেক্ষা করা ছাড়া তো উপায় নাই। তারা দেখতে পায় এক বৃদ্ধ আগুন জ্বালিয়ে বসে আছে। 4 জন সেদিকে এগিয়ে যায়। এই গ্রাম সম্পর্কে অনেক কথাই শোনা যায়, যেমন এখানে নাকি কারো বিয়ে হয় না, বিয়ের সময় কনে নাকি হারিয়ে যায়। সত্যি কি এমন হয়? এরপর সেই লোকটি তাদের একটি গল্প বলা শুরু করে, আর দৃশ্যপট ফ্ল্যাশব্যাকে যায়। একটা পরিবার বর কনেকে নিয়ে এয়ারপোর্টে যাচ্ছিল, কিন্তু পথে একটি গাছ পড়ে থাকায় তাদের মঙ্গলপুর দিয়ে যেতে হবে। এই কথা শুনেই ড্রাইভার তাদের সাবধান করে দেয় যেন তারা ওই পথ দিয়ে বিয়ের কনেকে না নিয়ে যায়। কিন্তু তারা তার কথা না শুনে এগিয়ে যায়। তখন হঠাৎ বাদুড়ের মতো দেখতে কিন্তু মানুষের মতো এক প্রাণী তাদের উপর আক্রমণ করে এবং একে একে অনেক মানুষকে মেরে ফেলে। এরপর সে কনেকে সেখান থেকে নিয়ে যায়। পরে কনের সাথে কি হয়েছিল তা আর কেউ জানে না। এরপর দৃশ্যপট আসে লন্ডনে, যেখানে আমরা বাসুদেব নামের একজন ভারতীয়কে দেখতে পাই। বাসুদেবের এক ছেলে এক মেয়ে, মীরা ও অর্জুন। মীরা রাহুল নামের এক ছেলেকে ভালোবাসে। রাহুলের পরিবার একজন পণ্ডিতের অন্ধভক্ত। পণ্ডিতের কথা অনুযায়ী মীরার কুষ্ঠিতে সমস্যা আছে, তাই ভিডিও কলের মাধ্যমে প্রথমে একটা গাছের সাথে মীরার বিয়ে দিয়ে সেই গাছটি কেটে ফেলা হবে, যাতে তার কুষ্ঠির দোষ কেটে যায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে দ্রুত একটি বিয়ের জায়গা খুঁজে বের করতে হবে। আসলে তারা ইতিমধ্যে অনেক জায়গা খুঁজেছে, কিন্তু প্রতিবারই রাহুলের পরিবার সেই জায়গা অপছন্দ করেছে, তাই বারবার জায়গা বদলাতে হয়েছে। এদিকে আমরা দেখি অর্জুন অনেক ঋণের মধ্যে পড়ে গেছে এবং তার বাবা তাকে টাকা দিতে অস্বীকার করে। বাসুদেব কিছুদিনের জন্য সিডনি যাচ্ছে। যাওয়ার আগে তিনি মীরাকে বলেন সে যেন বিয়ের জায়গা ঠিক করে নেয়, পরে সে এসে সেখানে যোগ দেবেন। তিনি মীরাকে আরও বলেন অর্জুন যেন কোনো চিন্তা না করে, মীরার বিয়ে হয়ে গেলে তিনি অর্জুনের সব ঋণ শোধ করে দেবেন, কারণ অর্জুন তাদের ছেলে এবং তারা তাকে খুব ভালোবাসেন। এই কথা বলে তিনি চলে যান। এরপর মীরা অর্জুনকে সব কথা জানায়। এটা শুনে অর্জুন খুব খুশি হয়। তখন তাদের কাছে একজন আইনজীবী আসে, যে ইন্ডিয়াতে মীরার নামে থাকা একটি সম্পত্তির কথা জানায়। সে বলে মঙ্গলপুরে মীরার একটি বিশাল প্রাসাদ আছে। এটা শুনে মীরা অবাক হয়ে যায়, কারণ সে ওই জায়গা সম্পর্কে কিছুই জানে না। তখন আইনজীবী জানায় মীরার মা যশোদার বাবা দুষ্যন্ত, যিনি মঙ্গলপুরে থাকতেন, তিনি মারা গেছেন, আর তার মৃত্যুর পর এই সম্পত্তি যশোদার সন্তানদের, অর্থাৎ মীরা ও অর্জুনের। এটা শুনে অর্জুন খুব খুশি হয় এবং সিদ্ধান্ত নেয় যে মীরার বিয়ে সেখানেই দেবে। প্রথমে মীরা রাজি হচ্ছিল না, কিন্তু অর্জুনের কথায় সে রাজি হয়। এরপর অর্জুন তার বাবাকে অনেকবার ফোন করে, কিন্তু তিনি ব্যস্ত থাকায় ফোন ধরেন না। তখন অর্জুন নিজেই প্রস্তুত হয়ে ভারতে চলে আসে, কারণ সে তাদের প্রাসাদটি দেখতে চায়। কিন্তু সেখানে এসে সে জানতে পারে কেউ না থাকায় তাদের প্রাসাদটি অনেকটাই ধ্বংস হয়ে গেছে। কিন্তু বাইরে থেকে প্রাসাদটা ধ্বংসপ্রাপ্ত মনে হলেও ভেতরটা অনেক সুন্দর ছিল, তাই অর্জুন সিদ্ধান্ত নেয় মীরার বিয়েটা সে এখানেই দিবে। পাশাপাশি তাদের কেয়ারটেকারকে সে বলে লোকজন এনে যেন জায়গাটা ভালোভাবে পরিষ্কার করা হয়। কিন্তু কেয়ারটেকার তাকে বোঝানোর চেষ্টা করে এখানে না থাকতে, কারণ অর্জুনের দাদাও এখানে থাকতেন না। সে আরও বলে এখানে একটা ঘর আছে যেখানে অর্জুনের দাদা প্রতিদিন পূজা করতেন, কিন্তু তিনি অন্য জায়গায় থাকতেন এবং তার আরেকটি বাড়ি ছিল, যেটা তিনি এমন একজন লোকের নামে করে দিয়েছিলেন যে তার খুব যত্ন নিত। এটা শোনার পর অর্জুন ঠিক করে যে সে প্রাসাদটা ভালোভাবে পরিষ্কার করবে, যাতে জায়গাটা সুন্দর দেখায় এবং মীরার বিয়েতে যেন কোনো সমস্যা না হয়। এই জন্য সে একজন ওয়েডিং প্ল্যানার ভাড়া করে, যার নাম ছিল যজ্ঞ। যজ্ঞ যখন সেখানে আসে তখন কেয়ারটেকারও বুঝে যায় যে অর্জুন এখানে মীরার বিয়ে দিতে চায়। এটা শুনে সে আবারও অর্জুনকে বোঝানোর চেষ্টা করে যে এই গ্রামে কোনো বিয়ে হয় না, আর যদি কোনোভাবে বিয়ে হয়েও যায় তাহলে বধূসুর নামে এক দানব কনেকে তুলে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। এটা শুনে অর্জুন বেশ অবাক হয়ে যায়। সে কেয়ারটেকারকে জিজ্ঞেস করে এই বধূসুর আসলে কে। তখন কেয়ারটেকার তাকে বধূসুরের গল্প বলতে শুরু করে। এক অসুর কন্যা এক দেবতার প্রেমে পড়ে। একদিন দুজন দুষ্টু কাজ করলে পরে সে গর্ভবতী হয়ে যায়, কিন্তু দেবতা এবং অসুর দুই পক্ষই তাদের মেনে নিতে অস্বীকার করে। তারপরও সেই অসুর কন্যা একটি সন্তানের জন্ম দেয়। পরে দেবতারা তার উপর আক্রমণ করলে সে অন্ধকারের রাজার কাছে চলে যায় এবং নিজের সন্তান তাকে দিয়ে দেয়। এরপর তার মৃত্যু হয়। অন্ধকারের রাজা সেই শিশুটিকে বাদুড়ের সঙ্গে লুকিয়ে রাখে, আর সে অন্ধকারেই বড় হতে থাকে। বড় হয়ে সে শিবজির তপস্যা করে এবং শিবজি তাকে একটি বর দেন, সে কেবল নিজের হাতে অথবা তার বংশধরের হাতে মারা যেতে পারবে।
এরপর সেই অসুর দেবতাদের উপর আক্রমণ করে। তখন দেবতারা বুঝতে পারে সে খুবই শক্তিশালী এবং তাকে হারানো তাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা বিষ্ণু ভগবানের কাছে যায়। এরপর বিষ্ণু ভগবান বৃক্ষিণী নামে এক অপ্সরাকে বিদ্যুতের শক্তি দিয়ে বধূসুরের কাছে পাঠান। আসলে বধূসুর অন্ধকারে খুব শক্তিশালী ছিল, তাই তাকে অন্ধকারে হারানো সম্ভব ছিল না। যখন বৃক্ষিণী তার সামনে যায়, বধূসুর তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তখন বৃক্ষিণী বলে যতক্ষণ না সে তাকে বিয়ে করে ততক্ষণ সে তাকে স্পর্শ করতে পারবে না। এটা শুনে বধূসুর তাকে বিয়ে করে। বিয়ের সময় যখন সে বৃক্ষিণীকে মালা পরাচ্ছিল, তখন বৃক্ষিণী তার হাত ধরে এবং তার নিজের খঞ্জর দিয়ে তাকে মেরে ফেলে। এভাবেই বধূসুরের মৃত্যু হয়। যেখানে তার মৃতদেহ ছিল সেখানেই একটি মন্দির তৈরি করা হয়, কিন্তু সেখানে কিছু তান্ত্রিক ছিল যারা বধূসুরকে পূজা করত এবং তাকে আবার জীবিত করার চেষ্টা করছিল। এটা দেখে বৃক্ষিণীও সেখানে একটি বড় গাছ হয়ে দাঁড়িয়ে থাকে, যাতে কেউ তাকে আর জীবিত করতে না পারে। কারণ বধূসুরের শরীর মারা গেলেও তার আত্মা তখনও ঘুরে বেড়াচ্ছিল। সে এক নববধূর দ্বারা প্রতারিত হয়েছিল, তাই সে কনেদের উপর প্রতিশোধ নিত এবং তাদের মেরে ফেলত। তারপর থেকে অনেক কনের মৃত্যু হয়েছে, তাই এই গ্রামে এখন আর কেউ বিয়ে করে না। এই গল্প শুনে অর্জুনের মনে কোটি টাকার প্রশ্ন জাগে, যদি এই গ্রামে কেউ বিয়ে না করে তাহলে এখানে এত বিবাহিত মানুষ কিভাবে আছে? তখন কেয়ারটেকার জানায়, যারা বিয়ে করেছে তারা গঙ্গা নদী পার হয়ে বিয়ে করে, কারণ গঙ্গা নদী খুবই পবিত্র আর সেই দানব নদী পার হতে পারে না। এটা শোনার পরও অর্জুন তার কথা মানতে রাজি হয় না। এরপর আমরা প্রিয়া নামে একটি মেয়েকে দেখি যে থানায় যায়। আসলে যে মেয়েটি নিখোঁজ হয়েছিল, অর্থাৎ যে কনেটিকে মেরে ফেলা হয়েছিল, প্রিয়া তার বোন। সে তার বোনের ব্যাপারে জানতে চায়, কিন্তু পুলিশ তাকে বলে কিছু জানা গেলে তারা তাকে জানাবে। এখানে একটা কথা বলা হয়নি, অর্জুন যখন ট্রেনে করে নিজের গ্রামে আসছিল তখন ট্রেনে তার সঙ্গে প্রিয়ার দেখা হয়। প্রিয়া ট্রেন থেকে পড়ে যাচ্ছিল, তখন অর্জুন তাকে বাঁচিয়ে নেয়। সেখান থেকেই তাদের পরিচয় হয়। কেয়ারটেকারের গল্প শোনার পরও অর্জুন সিদ্ধান্ত নেয় যে বিয়েটা এখানেই হবে। তাই সে যজ্ঞকে বলে দ্রুত প্রাসাদ পরিষ্কার করতে এবং লোকজন ডাকতে, যাতে দ্রুত সাজানো যায়। যজ্ঞও এতে রাজি হয় এবং সে তার লোকজনকে ডেকে আনে। তাদের মধ্যে কিছু মেয়ে ছিল এবং একজন ইলেকট্রিশিয়ান ছিল, নাম বল্লী। বল্লী আসার পরই বল্লীর সঙ্গে অর্জুনের ঝগড়া শুরু হয়ে যায়। আসলে বল্লী এমন কিছু কাজ করত যাতে অর্জুন রেগে যেত এবং তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এছাড়া বল্লী যখনই কোনো মেয়ের সঙ্গে কথা বলতো, অর্জুনের মনে হতো সে তাকে উত্ত্যক্ত করছে। এই কারণে সে সবসময় বল্লীর ওপর রেগে থাকত। পরে জানা যায় বল্লী আসলে যজ্ঞুর ভাগ্নে। তাই অর্জুন যজ্ঞকে বলে সে তার ভাগ্নিকে একদমই বিশ্বাস করে না, সে খুবই বাজে স্বভাবের। কিন্তু যজ্ঞ এটা মানতে চায় না। এরপর বল্লী যখন তারের কাজ করছিল তখন একটি সমস্যা হয়ে যায় এবং শর্ট সার্কিট হয়। অর্জুন সেটা দেখে সুইচ বন্ধ করতে গেলে সে ভয়ঙ্করভাবে বৈদ্যুতিক শক খায় এবং সেখানেই পড়ে যায়। পরে যখন অর্জুনের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে প্রিয়া তাকে সিপিআর দিচ্ছে। আসলে কিছু সময়ের জন্য তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু প্রিয়ার সিপিআর দেবার ফলে তা আবার চালু হয়। অর্থাৎ প্রিয়ার কারণেই অর্জুন বেঁচে যায়। এতে অর্জুন খুব খুশি হয়। প্রিয়া জানায় সে একজন লেখক এবং এই গ্রামে অনেক অদ্ভুত ও আকর্ষণীয় গল্প আছে, তাই সে এখানে থেকে সেগুলো লিখতে চায়। তবে এখন তাকে সীতাপুর যেতে হবে, তাই সে সেখানে যাওয়ার জন্য বের হয়। তখন অর্জুন তাকে বলে তার বোনের বিয়ে হতে যাচ্ছে, তাই সে যেন দ্রুত ফিরে আসে এবং বিয়েতে যোগ দেয়। এটা শুনে প্রিয়াও রাজি হয় এবং সেখান থেকে চলে যায়। এরপর রাতে আমরা বল্লীকে দেখি যে একটি বাদুড় দেখতে পায়। সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। এরপর সেই বাদুড়টি তার উপর আক্রমণ করে এবং কোনোভাবে বল্লীকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর আমরা অর্জুনকে দেখি যে মনে করে বল্লী আবার কোনো মেয়েকে উত্ত্যক্ত করছে, তাই সে যজ্ঞকে নিয়ে সেখানে যায় এবং দুজন মিলে বল্লীর পিছু নিতে থাকে। বল্লী তাদের প্রাসাদের পেছনের জঙ্গলের দিকে যেতে থাকে। তাকে অনুসরণ করতে করতে তারা সেখানে পৌঁছে দেখে যেমনটা কেয়ারটেকার বলেছিল, সেখানে একটি বাদুড়ের মন্দির আছে এবং সেখানেই বৃক্ষিণীর গাছটাও রয়েছে। এই ব্যাপারটা বললেই তাদের জানায়। ঠিক তখনই অনেকগুলো বাদুড় তাদের ওপর আক্রমণ করে। এরপর তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা যজ্ঞকে দেখি সে একটি নর্দমার মধ্যে পড়েছিল। আর একই সঙ্গে আমরা দেখি অর্জুন কিছু অদ্ভুত মানুষকে দেখতে পাচ্ছিল, যাদেরকে আবার অন্য কেউ দেখতে পাচ্ছিল না। কিন্তু অর্জুন এই বিষয়টা খেয়ালই করে না। এরপর অর্জুন কোনো একটা কাজে মার্কেটে যায় আর সেখানে প্রিয়ার সঙ্গে দেখা হয়।
প্রিয়াকে দেখে সে খুব খুশি হয় এবং তাকে জানায় যে তারা যে বধূসুরের মন্দিরের কথা শুনেছিল সে সেটা নিজের চোখে দেখেছে। এটা শুনে প্রিয়া খুবই উত্তেজিত হয়ে যায়। এরপর অর্জুন তাকে সেই মন্দিরের কাছে নিয়ে যায়। পথে অর্জুন তার ক্যামেরা রেখে দেয় যাতে সে নিজের আর প্রিয়ার কিছু ছবি তুলতে পারে। এখানে বোঝা যায় অর্জুন প্রিয়াকে পছন্দ করতে শুরু করেছে। এরপর তারা যখন বৃক্ষিণীর গাছের কাছে পৌঁছায় তখন সেখান থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে। তারা ভেতরে তাকাতেই অনেকগুলো বাদুড় বের হয়ে আসে এবং চারপাশ হঠাৎ অন্ধকার হয়ে যায়। এটা দেখে প্রিয়া অর্জুনকে বলে তাদের দ্রুত এখান থেকে বের হতে হবে, কারণ সেই দানব সবসময় অন্ধকারেই আসে। এরপর তারা দুজনই সেখান থেকে চলে যায়। পরের দিন অর্জুনের বাবা তাকে ফোন করে বকাঝকা করেন কেন সে সেখানে গেছে। অর্জুন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা বলে যে তিনি নিজেই সেখানে আসছেন। তবে তার আগে অর্জুন যেন গীতাপুরে গিয়ে গুরুজির সঙ্গে কথা বলে। এরপর অর্জুন গীতাপুরে গিয়ে গুরুজিকে জিজ্ঞেস করে ওই প্রাসাদে বিয়ে করা ঠিক হবে কিনা। গুরুজি তাকে বলেন তিনি এখন সেখানে যেতে পারবেন না, তবে তিনি তার একজন লোক পাঠাবেন যে গিয়ে পরিস্থিতি দেখে তাকে জানাবে। এরপর গুরুজির রেফার করা লোকটি যখন সেখানে আসে সে সেই বন্ধ করা রাখা ঘরের কাছে যায়। ভেতরে উকি দিতেই হঠাৎ একটি অদ্ভুত শক্তি তাকে জোরে পিছনে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে সে বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে। তখন সে অর্জুনকে বলে সূর্যাস্তের আগে তাকে গীতাপুরে পৌঁছতে হবে, মানে এই গ্রামটা পার হতে হবে। এটা শোনার পর অর্জুন তাকে নিজের গাড়িতে করে গ্রাম থেকে বের করে দিতে যায়, কিন্তু হঠাৎ করে চারিদিকে অন্ধকার নেমে আসে এবং বড় একটি ঝড় শুরু হয়। এটা দেখে গুরুজির শিষ্যটি অর্জুনকে জিজ্ঞেস করে এখানে কি কোনো মন্দির আছে। অর্জুন তখন বলে এখানে একটি শিব মন্দির আছে। এরপর তারা দুজন দৌড়ে সেই মন্দিরের দিকে যায়। অর্জুন মন্দিরে পৌঁছতে পারলেও গুরুজির শিষ্যটি পৌঁছানোর আগেই তার গলা কেটে যায় এবং তার মৃত্যু হয়। এটা দেখে অর্জুন বুঝে যায় যে এই প্রাসাদে অবশ্যই কিছু একটা ভয়ঙ্কর গড়বড় আছে। তাই সে প্রাসাদে ফিরে এসে সেই বন্ধ দরজাটি খোলার চেষ্টা করে। ঠিক তখনই সে একটি বাঁদরের ছায়া দেখতে পায়, যে আসলে বধূসুর। বধূসুর আলোতে কিছু করতে পারে না, তাই নিজেকে বাঁচাতে সে কখনো টর্চ জ্বালায়, কখনো প্রদীপ জ্বালায়। কিন্তু বধূসুর তার কিছু ছাড়ে না, কারণ বারবার অন্ধকার নেমে আসে আর সে আক্রমণ করে। এরপর কোনোভাবে অর্জুন নিজের গাড়িতে গিয়ে বসে এবং লাইট জ্বালিয়ে নিজেকে বাঁচায়। পরের দিন সকালে যজ্ঞ তার কাছে আসে, কিন্তু অর্জুনের শরীরে যে আঁচড়ের দাগ ছিল তা দেখে সে বুঝে যায় এটা কোনো স্বপ্ন ছিল না, বরং সত্যিই তার সঙ্গে এসব ঘটেছে। এরপর সে সিদ্ধান্ত নেয় সে আর তার বোনের বিয়ে এখানে করবে না, কারণ এখন সে বধূসুরের গল্পে বিশ্বাস করতে শুরু করেছে। তাই সে তার বোনকে বোঝাতে থাকে যেন সে এখানে না আসে। কিন্তু ততক্ষণে তার বোন মীরা তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সেখানে পৌঁছে যায়। মীরা শ্বশুরবাড়ির লোকজন সবসময় একজন পণ্ডিতের কথা মেনে চলত, যিনি বলেছিলেন যদি এই প্রাসাদেই বিয়ে হয় তবেই বিয়ে সম্ভব, না হলে বিয়ে হবে না। তাই মীরার জন্য যে কোনোভাবে এখানেই বিয়ে করা জরুরি হয়ে পড়ে। এটা দেখে অর্জুন কিছুই বলে না এবং জানায় বিয়েটা এখানেই হবে। এরপর অর্জুনের বাবাও সেখানে এসে পৌঁছান এবং তাকে নিয়ে অর্জুন গীতাপুরে যায় গুরুজির সঙ্গে কথা বলতে। সেখানে গুরুজি অর্জুনকে বলেন আসলে বধূসুর তখনই পুরোপুরি মুক্ত হতে পারবে যখন 12 জন কনেকে বলি দেওয়া হবে। এর মধ্যে 11 জন কনের বলি ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। তখন গুরুজি অর্জুনকে বলেন মীরার শ্বশুরবাড়ির দেওয়া বিয়ের লগ্ন রাত 8:30টায়, কিন্তু যদি তারা দুপুর 12টায় বিয়ে সম্পন্ন করে ফেলে তাহলে সন্ধ্যা হওয়ার আগেই তারা গঙ্গা পার হয়ে যেতে পারবে, তখন সেই দানব তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এইটা শোনার পর অর্জুন এবং তার বাবাও এতে রাজি হয়ে যায়। এরপর গুরুজি অর্জুনকে বলেন তার দাদাজি যে ঘরে পূজা করতেন সেই ঘরের দরজা খুলে সেখানে আবার পূজা করতে হবে, যাতে বধূসুর আবার তাদের বিরক্ত না করে। কিন্তু সেই ঘরের চাবি অর্জুনের কাছে ছিল না। তখন তার মনে হয় তার দাদার অন্য যে বাড়ি আছে সেখানে হয়তো চাবিটা পাওয়া যাবে। তাই সে সেখানে যায় এবং ওই লোকটির কাছে চাবি চাইতে থাকে। কিন্তু লোকটি চাবি দিতে অস্বীকার করলে অর্জুন তার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ঠিক তখনই একটি গুলির শব্দ শোনা যায়। শব্দ শুনে অর্জুনের বাবা ভেতরে ঢুকে পড়েন এবং তখন তারা দেখে আসলে দুষ্যন্ত অর্থাৎ অর্জুনের দাদাজি এখনও জীবিত। এটা দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। এরপর দুষ্যন্ত তাদের বলেন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার ছেলে, তাই তিনি বলেন তারা যেন এখান থেকে চলে যায়। এটা শুনে অর্জুন কিছুই বুঝতে পারে না আসলে কি হচ্ছে। এরপর সে আবার গুরুজির কাছে যায়। তখন গুরুজি অর্জুনের বাবা বাসুদেবকে বলেন তিনি যেন অর্জুনকে সব সত্যি বলে দেন
এরপর বাসুদেব পুরো ঘটনা অর্জুনকে খুলে বলেন। তিনি জানান অর্জুন আসলে তার নিজের ছেলে নয়। দুষ্যন্ত একজন সাধু পরিবারের মানুষ ছিলেন এবং তারা বহু বছর ধরে বধূসুরকে জেগে উঠতে না দেওয়ার জন্য পূজা অর্চনা করে আসছিলেন। বাসুদেব এবং মাধব দুজনেই তার শিষ্য ছিল, আর মাধব ছিল দুষ্যন্তের নিজের ছেলে। তারা যখন সেখানে বেদের শিক্ষা নিচ্ছিল, তখন যশোদা নামে একটি মেয়ে সেখানে আসে, যে বাচ্চাদের নাচ শেখাত। বাসুদেব প্রথম দেখাতেই যশোদাকে পছন্দ করতে শুরু করে, আর যশোদাও তাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু মাধবও যশোদাকে ভালোবাসত। একদিন মাধব ভুল করে একটি শ্লোক ভুলভাবে বলে ফেলে, যার কারণে দুষ্যন্ত তাকে বকাঝকা করেন। এটা দেখে যশোদা হাসতে শুরু করে, আর এতে মাধব খুব কষ্ট পায়। এরপর দুষ্যন্ত বাসুদেব এবং মাধবকে সেই ঘরে নিয়ে যান যেটা প্রাসাদের ভেতরে ছিল এবং তালাবদ্ধ রাখা হয়েছিল। তিনি বলেন সেখানে তারা পূজা করতেন যাতে বধূসুরের আত্মা জেগে না ওঠে, কারণ একবার বধূসুরের আত্মা জেগে উঠলে তাকে হারানো খুবই কঠিন। তবে তিনি এটাও বলেন যে কেউ যদি বধূসুরের আত্মাকে জাগাতে পারে তার সব ইচ্ছা পূরণ হবে, কিন্তু তাদের দায়িত্ব ছিল তাকে জেগে উঠতে না দেওয়া। এই জন্য তারা সেখানে একটি বিশেষ ব্যবস্থা করেছিল। অনেক বছর আগে বহু পুরোহিত সেখানে এসে মন্ত্র উচ্চারণ করেছিলেন, আর সেই মন্ত্রগুলো রেকর্ড করে রাখা হয়েছিল। এরপর নিয়মিত সেই রেকর্ড বাজানো হতো যাতে বধূসুরের আত্মা কখনো জেগে উঠতে না পারে। এখানে দুষ্যন্ত, বাসুদেব এবং মাধব দুজনকেই বোঝায় যে প্রতিটি মন্ত্র খুবই গুরুত্বপূর্ণ, তাই এতে কোনো পরিবর্তন করা যাবে না, না হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। এরপর একদিন একটি উৎসব আসে যেখানে সবার সামনে দুষ্যন্ত ঘোষণা করেন যে যশোদা ও বাসুদেবের বিয়ে হতে যাচ্ছে, কারণ তারা একে অপরকে পছন্দ করে। এটা শুনে মাধব ভীষণ রেগে যায়, কারণ সে যশোদাকে পাচ্ছিল না। তাই সে সেই ঘরে যায় এবং সেখানে গিয়ে বধূসুরকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার আওয়াজ শুনে দুষ্যন্তও সেখানে পৌঁছে যায়। ততক্ষণে বধূসুর মাধবকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। দুষ্যন্ত তখন মাধবকে অনেক বোঝানোর চেষ্টা করে যেন সে ফিরে আসে। সে বলে মাধব যা চাইবে সে তা দেবে। এটা শুনে মাধব বলে সে যশোদাকে চায়। এটা শুনে দুষ্যন্ত তাতেও রাজি হয়ে যায়। এরপর দুষ্যন্ত বাসুদেবকে বলে তার পড়াশোনা শেষ হয়েছে আর গুরুদক্ষিণা হিসেবে সে যশোদাকে চায়। এটা শুনে বাসুদেব খুব অবাক হয়ে যায়। তখন দুষ্যন্ত তাকে বোঝায় যে মাধব যশোদাকে ভালোবাসে, তাই বাসুদেবকে তাকে ছেড়ে দিতে হবে। বাসুদেব গুরুজির কথা অমান্য করতে পারে না, তাই সে যশোদার সামনে এমন আচরণ করে যেন সে বিয়েতে আগ্রহী নয়, বরং শুধু তার সঙ্গে সময় কাটাতে চেয়েছিল। এটা জানার পর যশোদা খুব কষ্ট পায় এবং কাঁদতে থাকে। সে আর বাসুদেবকে বিয়ে করতে চায় না। এটা দেখে দুষ্যন্ত যশোদাকে বোঝায় তার বিয়ের কথা সবাই জানে, আর এখন যদি বিয়ে না হয় তাহলে তার মা বাবার খুব অপমান হবে। এটা শুনে যশোদা দুষ্যন্তকে বলে যেন তিনি কোনো সমাধান বের করেন। তখন দুষ্যন্ত মাধবকে বিয়ে করার পরামর্শ দেয়। শেষ পর্যন্ত যশোদা এতে রাজি হয় এবং তাদের বিয়ে হয়ে যায়। এরপর একদিন যশোদা ঘুমাচ্ছিল। হঠাৎ সে কিছু শব্দ শুনে দেখে মাধব কোথাও যাচ্ছে, তাই সে তাকে অনুসরণ করে। তখন সে দেখে মাধব প্রাসাদে চলে গেছে, কারণ বধূসুর তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। সেখানে দুষ্যন্ত বধূসুরের কাছে অনুরোধ করছিল যেন সে তার ছেলেকে ছেড়ে দেয়। এই সব কিছু যশোদা দেখে ফেলে এবং সে চিৎকার করতে করতে সেখান থেকে পালাতে থাকে। ঠিক তখনই সেখানে বাসুদেব আসে আর যশোদা তাকে বলে যেন সে তাকে দ্রুত এখান থেকে নিয়ে যায়। এরপর তারা দুজন পালিয়ে লন্ডনে চলে যায়, আর সেখানেই অর্জুনের জন্ম হয়। মানে অর্জুন আসলে মাধবের ছেলে এবং দুষ্যন্তের নাতি। এখানে বাসুদেব অর্জুনকে জানায় যশোদা চেয়েছিল অর্জুন ও মীরাকে এইসব ঝামেলা থেকে দূরে রাখতে, যাতে তারা নিরাপদে থাকতে পারে। এটা শুনে অর্জুন খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ বাসুদেব সবসময় তাকে নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়েছে, তাই তার কাছেই বাসুদেবই আসল বাবা। এরপর আমরা দেখি গুরুজি তাকে বলেন এই সব কিছু দুষ্যন্তই করছে। তিনি জানান দুষ্যন্ত তার ছেলেকে বাঁচাতে চাইছে, আর সেই কারণেই সে কনেদের হত্যা করছিল, কারণ 12 জন কনেকে বলি দেওয়া হলেই বধূসুর পুরোপুরি জেগে উঠবে, আর তখনই সে তার ছেলেকে ছেড়ে দিতে পারবে। এই কারণেই দুষ্যন্ত ওই মেয়েদের হত্যা করছিল। এরপর গুরুজি বলেন তারা মীরার বিয়েটা দুপুরেই সম্পন্ন করবেন এবং সূর্যাস্তের আগে তাকে গঙ্গা পার করে দেবেন, যাতে তার কোনো ক্ষতি না হয়। কিন্তু রাহুলের পণ্ডিত জানতে পারে যে তারা বিয়ের সময় পরিবর্তন করেছে। এতে সে খুব রেগে যায়,
আর রাহুলের পরিবার সেই পণ্ডিতের ওপর পুরোপুরি বিশ্বাস করত। তাই তারা সিদ্ধান্ত নেয়, যদি নির্ধারিত সময় অর্থাৎ রাত ৮:৩০ বিয়ে না হয় তাহলে বিয়ে হবে না। এটা শুনে মীরার বাবা বিয়ে বাতিল করতে চান, কিন্তু মীরা এতে খুব রেগে যায় এবং বলে যদি তার বিয়ে রাহুলের সঙ্গে না হয় তাহলে সে আর কাউকেই বিয়ে করবে না। সবকিছু শুনে অর্জুন সিদ্ধান্ত নেয় রাহুলের পরিবারের চাওয়া অনুযায়ী নির্ধারিত সময়ে বিয়ে হবে। এটা শুনে তার বাবা খুব অবাক হয়ে যায়। তখন অর্জুন তাকে কথা দেয় সে তার বোনের কোনো ক্ষতি হতে দেবে না। এরপর বিয়ের অনুষ্ঠান শুরু হয়, যেখানে সবাই আনন্দ করছিল। বিয়ে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বধূসুর সেখানে হাজির হয়। এটা দেখে অর্জুন দ্রুত মীরাকে একটি ঘরে নিয়ে যায় এবং তার সামনে একটি টর্চ রেখে বলে, যাই হোক না কেন এই আলো যেন কখনো বন্ধ না হয়। ঠিক তখনই পুরো প্রাসাদের বিদ্যুৎ চলে যায় আর চারপাশ অন্ধকার হয়ে যায়। এরপর অর্জুন বাইরে গিয়ে পরিস্থিতি দেখতে থাকে। তখনই বধূসুর এসে মীরাকে ধরে নিয়ে যায়। এটা জানতে পেরে অর্জুন মীরাকে খুঁজতে শুরু করে। তখন দেখা যায় যেসব কনেদের মৃত্যু হয়েছিল তাদের আত্মারা অর্জুনকে পথ দেখাচ্ছে, অর্থাৎ অর্জুন মৃত মানুষদের দেখতে পাচ্ছিল। আর যারা তাকে পথ দেখাচ্ছিল তাদের মধ্যে প্রিয়াও ছিল, কিন্তু অর্জুন তাকে খেয়াল করে না। তবে আমরা এটা দেখে বুঝতে পারি যে প্রিয়াও আসলে ভূত। এরপর অর্জুন কোনোভাবে তাদের অনুসরণ করতে করতে বধূসুরের মন্দিরে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে দুষ্যন্ত মীরাকে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই আমরা দেখি মাধবও সেখানে আছে, যাকে বধূসুর নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, আর সে অর্জুনের ওপর আক্রমণ করছে। এরপর অর্জুন ও বধূসুরের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। বধূসুর অনেক বেশি শক্তিশালী হওয়ায় সে অর্জুনের ওপর বেশ প্রভাব ফেলতে থাকে, আর মীরা তখন পুরোপুরি হিপনোটালিস্ট অবস্থায় ছিল। এদিকে আমরা দেখে বাসুদেব ও গুরুজি প্রাসাদের সেই তালাবদ্ধ ঘরটি ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সেখানে থাকা যন্ত্র, যেটাতে মন্ত্রের রেকর্ডিং ছিল, সেটা চালু করার চেষ্টা করতে থাকে। ওদিকে অর্জুন বধূসুরের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু বধূসুর তাকে খুব মারধর করে দুর্বল করে দেয়। ঠিক তখনই তার বাবা আর গুরুজি মিলে সেই মেশিন চালু করতে সক্ষম হয়। ফলে চারদিকে মন্ত্রের শব্দ ছড়িয়ে পড়ে, আর এর কারণে বধূসুর পুরোপুরি জেগে উঠতে পারছিল না। এরপর আমরা দেখি আহত অবস্থায় অর্জুন গিয়ে বৃক্ষিণীর গাছের কাছে পড়ে। বধূসুর তাকে শেষ আঘাত করতে যাচ্ছিল। তখন অর্জুন গাছের একটি ডাল ভেঙে সেটা দিয়ে বধূসুরকে আঘাত করে। এতে বধূসুর মারা যায়। এটা দেখে দুষ্যন্ত পুরোপুরি ভেঙে পড়ে। এরপর সে মীরাকে মারতে যাচ্ছিল যাতে বধূসুরকে আবার জাগানো যায়, কিন্তু তার আগেই অর্জুন তাকে থামিয়ে দেয় এবং দুষ্যন্তকেও ওপারে পাঠিয়ে দেয়। এরপর অর্জুন মীরার জ্ঞান ফিরিয়ে আনে এবং তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সেদিনই ছিল বধূসুরকে জাগানোর শেষ সুযোগ। যদি সে সেদিন না জাগে তাহলে আর কখনো জাগতে পারবে না। কিন্তু অর্জুন দুষ্যন্তের সেই পুজো বন্ধ করে দেয়, যার ফলে বধূসুর আর জেগে উঠতে পারে না, আর এর ফলে মন্দিরটি ভেঙে পড়তে শুরু করে। তবে তার আগেই অর্জুন মীরাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এই সব দেখে মীরা খুবই অবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না তার সঙ্গে আসলে কি ঘটেছে। তখন অর্জুন তাকে বলে সে সব সত্যিই তাকে জানাবে, কিন্তু সে যেন এই ব্যাপারটা কাউকে না বলে। মীরাও এতে রাজি হয়। এরপর সবাই প্রাসাদে ফিরে যায়, আর পরের দিন মীরার বিদায় অর্থাৎ বিয়ের পর বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর অর্জুন মীরার শ্বশুরবাড়ির পণ্ডিতকে দুইটা জোরে চড় মারে এবং তাকে বলে ভবিষ্যতে যদি সে আর কোনো ভবিষ্যৎবাণী করার চেষ্টা করে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে না, তাকে ন্যাংটো করে মারধর করা হবে, আর যদি সেই ব্যাপারটা কাউকে বলে তাহলে তার জন্য ভালো কিছু হবে না। এটা শুনে পণ্ডিত ভয় পেয়ে যায় এবং এরপর থেকে আর কোনো হস্তক্ষেপ করে না। এরপর অর্জুন প্রীতিকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু প্রীতি তাকে বলে সে তাকে বিয়ে করতে পারবে না। এটা শুনে অর্জুন খুব অবাক হয়ে যায়, কারণ সে যখন প্রীতির সঙ্গে মন্দির দেখতে গিয়েছিল তখন তো প্রীতি তাকে হ্যাঁ বলেছিল, কিন্তু এখানে প্রীতি বলে সে তো কখনোই অর্জুনের সঙ্গে কোথাও যায়নি। এটা শুনে অর্জুন আরও অবাক হয়ে যায়। তখন প্রীতি জানায় সে আসলে কোনো লেখক নয়, সে তার বোনের মৃত্যুর রহস্য জানতে এখানে এসেছে। সে বলে তার একটি যমজ বোন ছিল কিছুদিন আগে, যার বিয়ে হয়েছিল এবং এরপরই তার মৃত্যু হয়। এটা শুনে অর্জুন হতবাক হয়ে যায়। এরপর প্রিয়ার বোন প্রীতি তাকে জানায় তার বিয়ে হয়ে গেছে, তাই তার সঙ্গে অর্জুনের কোনো সম্পর্ক হতে পারে না, এই বলে সে চলে যায়। এরপর অর্জুন দ্রুত নিজের রুমে গিয়ে ক্যামেরা চেক করে। তখন সে দেখে ক্যামেরায় সে একাই ছিল, অর্থাৎ যেদিন সে কারোর সঙ্গে ঘুরছিল সে আসলে প্রিয়া নয়, প্রিয়ার মৃত বোন ছিল।
এবার অর্জুন বুঝতে পারে যে সে মৃত মানুষদের দেখতে পারে। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে সেই লোকটি 4 জন ছেলেকেই গল্পটা বলছিল। গল্প শেষ হলে ছেলেরা তাকে জিজ্ঞেস করে, সবাই কি ফিরে গিয়েছিল? তখন লোকটি বলে, সবাই যায়নি, অর্জুন এখানেই থেকে গেছে এবং এখানেই থেকে পূজা অর্চনা করে যাতে তার বাবার আত্মা অর্থাৎ মাধবের আত্মা মুক্তি পায়। এটা শুনে ছেলেরা চলে যেতে থাকে এবং লোকটিকে জিজ্ঞেস করে, এই গল্পটা কি সত্যি? তখন লোকটি বলে সেটা বিশ্বাসের উপর নির্ভর করে। আসলে সেই লোকটি আর কেউ নয়, অর্জুন নিজেই, যে সেখানে থেকে গেছে এবং তার বাবার মুক্তির জন্য প্রার্থনা করে যাচ্ছে। তো এই ছিল ভূত বাংলা মুভির পুরো গল্প। যদি এই গল্প আর আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেও অবশ্যই ভুলবেন না।